আমরা আইসিবি ইসলামী ব্যাংকের কথা জানি, যেটা একটা দুর্দান্ত ক্ষত তৈরি করেছে অনেক আগে থেকে। এই ব্যাংকের নামই পরিবর্তন হয়ে গেছে, আলবারাকা ব্যাংক ছিল এক সময়, তারপর ওরিয়েন্টাল ব্যাংক হলো। যে ওরিয়েন্টাল ব্যাংক মানে আইসিবি ইসলামী ব্যাংক অনেকের আমানত ফেরত দিতে পারে না, এখনো পারে না। তাছাড়া যেগুলো লিজিং কোম্পানি আছে, অধিকাংশ লিজিং কোম্পানি খুব ঝুঁকে ঝুঁকে মরছে। যেমন বিআইএফসি একটা ভালো লিজিং কোম্পানি ছিল, সেটারও কিন্তু এখন প্রায় 96% পর্যন্ত ডিফল্ট লোন। কিভাবে এরা টাকা ফেরত দিবে? ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন। এই ব্যাংকগুলোর সাথে আমানত ঝুঁকিপূর্ণ, বাট ওয়াই? এইসব ব্যাংকগুলোর পরিচালন ঝুঁকি তৈরি হয়েছে দারুণভাবে, এটা বললাম। এখানে লোকজন ডিপোজিট রাখতে চাচ্ছে না, অধিকাংশ মানুষ যারা ডিপোজিট করেছে তারা ডিপোজিট উঠিয়ে নিতে যাচ্ছে। এদের ডিফল্ট লোনের পরিমাণ অনেক বেশি, যেটা সহনীয় মাত্রার চাইতে কয়েক গুণ বেশি। এইসব ব্যাংক থেকে ইন্টেনশনালি ডিফল্ট করার জন্যই টাকা তোলা হয়েছে, পাচার করা হয়েছে। এইসব ব্যাংক মানুষের মধ্যে দুর্দান্ত আস্থাহীনতা তৈরি করেছে। ফলে আপনি যখন টাকা রাখবেন তখন 7 বার চিন্তা করবেন যে এগুলো ব্যাংকে টাকা রাখবেন কিনা। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে যে সব আমানতকারী নিরাপদ, তারপরও আপনাকে চিন্তা করতে হবে যে আপনি সেখানে টাকা রাখবেন কি রাখবেন না। কারণ যার এডি রেশিও এত হাই, ডিফল্ট লোন এত বেশি। আপনারা জানেন যে এর মধ্যে বাংলাদেশ ব্যাংক কিন্তু 11টা ব্যাংকে প্রায় 30,000 কোটি টাকা চেপে দিয়েছে। তারপরেও কিন্তু খুব যে দারুণ উন্নতি হয়েছে তা কিন্তু হয় নাই। কারণ উন্নতি হতে হলে যে ঋণ বিতরণ করা হয়েছে, যে টাকা সেখান থেকে পাচার করা হয়েছে, যে টাকা সেখান থেকে অন্যায়ভাবে উঠিয়ে নেওয়া হয়েছে, তার একটা অংশ জমা হতে হবে, গ্র্যাজুয়ালি জমা হতে হবে। টাকা যেটা শূন্য করে দিয়েছে সেটা যদি পূরণ না হয়, তাহলে এই ব্যাংক যতই বাংলাদেশ ব্যাংক টাকা সাপোর্ট দিক না কেন, বিশেষ লাভ হবে না। কারণ বাংলাদেশ ব্যাংক যে টাকার সাপোর্ট দিয়েছে সেটা দিয়ে কি হয়েছে? মূলত পুরাতন আমানতকারীদের কিছু কিছু টাকা দেওয়া হয়েছে, তাদের পরিচালন ব্যয় মেটানো হয়েছে। কিন্তু ব্যাংকগুলোকে শক্ত হতে হলে তাদের ভালো ঋণ দিতে হবে। কারণ ঋণ দিয়ে যদি সেটা ফেরত আসে, ওই যে রেট যেটা থাকে সেটাই তাদের লাভ, ওই প্রক্রিয়ায় তাদের সামিল হতে হবে। কিন্তু এই ব্যাংকগুলোর অবস্থা এতটাই নাজুক যে তারা ওই প্রক্রিয়ায় সঠিকভাবে সামিল হতে পারছে না। তবে মজার ব্যাপার হচ্ছে এই যে 11টা ব্যাংক, তার মধ্যে নাকি 6টা ব্যাংক মূলত আবার সংকট থেকে অনেকটা বেরিয়ে এসছে। যেমন ইউসিবি ব্যাংক কিন্তু একটু সংকটে ছিল, আমরা জানি, এটা কিন্তু সংকট থেকে বেরিয়ে এসছে। আর গভর্নমেন্ট অলরেডি কিছু স্টেপ নিচ্ছে এই ব্যাংকগুলোকে মার্জারে নিয়ে যেতে, অথবা সরকারি মালিকানায় নিয়ে আবার সেগুলো শেয়ার আপলোড করে দিতে। এরকম অনেকগুলো প্রক্রিয়া চলছে এখন। এগুলো যখন অ্যাকশন শুরু হবে তখন আমরা বুঝতে পারবো যে হোয়াটস হ্যাপেনিং, ব্যাংকিং খাতের উন্নতি কতটুকু হলো। এখন আপনি কি করবেন? আপনি যদি কোনো ব্যাংকে বেশি রেট অফার করে টাকা রাখতে চান, তাহলে একটা কাজ করবেন, আপনি গুগলে সার্চ দিবেন যে এই ব্যাংকের অবস্থা কি। তখন দেখবেন যে তার এডি রেশিও কেমন, তাদের ডিফল্ট কালচার কেমন, বাংলাদেশ ব্যাংকের ভাবনা কেমন, ক্লায়েন্টদের প্রতিক্রিয়া কেমন, আপনি টাকা দিলে ফেরত পাবেন কি পাবেন না, বাংলাদেশ ব্যাংক যতই বলুক, এই সংক্রান্ত বিষয়ে আপনি ইন্টারনেটে অনেক তথ্য পেয়ে যাবেন। তারপরে যদি মনে করেন যে টাকা সেখানে রাখা যাবে, আপনি রাখবেন আপনার টাকা। আর যদি মনে করেন যে না, ঝুঁকি আছে, বড় ঝুঁকি আছে, তাহলে আরো কত কত ব্যাংক আছে সেখানে আপনি টাকা রাখতে পারেন। সো বি কেয়ারফুল হোয়েন ইউ আর ডিপোজিটিং ফান্ড উইথ এনি ব্যাংক। সেটা ভালো করে দেখে নিন, যাচাই করুন। আপনার টাকা যাচাই করার অধিকার আপনার সম্পূর্ণই আছে। কারোর কথা শুনে নয়, নিজের চোখে দেখুন, নিজে অনুভব করুন, মগজকে কাজে লাগান। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য।